ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে এমএসসি নার্সিং এ 2021-এর কোশ্চেন পেপার। লাস্ট 4 বছর ধরে আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে এই পোস্ট বেসিক এবং এমএসসি নার্সিং এর এক্সাম হচ্ছে, তাই এই লাস্ট 4 বছরের এক্সাম পেপারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তার আগে 2020-তে কোনো এক্সাম হয়নি এবং তার আগের বছরগুলোর কোনো কোশ্চেন পেপার আমাদের কাছে নেই। তো এটা হলো আমাদের লাস্ট পেপার। মোটামুটি 8টে পেপার আমরা সবগুলোই ডিসকাস করে ফেলবো এটা কমপ্লিট হয়ে গেলে। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, থিওরিজ অফ অরিজিন অফ সোসাইটি আর অরিজিন অফ সোসাইটি থিওরিগুলোর মধ্যে কোনগুলো পড়ে? ডিভাইন অরিজিন থিওরি, ফোর্স থিওরি, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, অল অফ দ্য অ্যাবভ। তো এটার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। সমস্ত থিওরিগুলোই থিওরিজ অফ অরিজিন অফ সোসাইটির মধ্যে পড়ছে। জেন্ডার, এজ ক্লাস, রিলিজিয়ন, টাইপ অফ ডিজিজ, ব্লাড গ্রুপ আর মেজার্ড অন। এখানে কতগুলো ডেটার কথা বলা রয়েছে। তো এই ডেটাগুলো যখন কালেক্ট করব তখন আমরা কিরকম স্কেল অফ মেজারমেন্টে রাখবো, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল নাকি রেশিও। তো এখানে দেখো, জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল এরকম হয়। এজ বা ক্লাসের ক্ষেত্রে হচ্ছে তোমার আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস এরকম টাইপের হতে পারে। বা এজের ক্লাস বলতে এখানে অ্যাডোলসেন্স এজ গ্রুপ, পিউবার্টি এরকম এজ গ্রুপের কথা বলা যেতে পারে। রিলিজিয়ান বলতে মেল ফিমেলের কথা বলা হচ্ছে। টাইপ অফ ডিজিজ, ব্লাড গ্রুপ এ বি। তাহলে এই যে টাইপ গুলো রয়েছে এগুলো সমস্ত হচ্ছে যে 2টো বা 3টে এর মধ্যেই ঘোরাফেরা করে, এর বেশি কিছু হয় না। তো এইরকম স্কেল অফ মেজারমেন্টকে আমরা নমিনাল স্কেল অফ মেজারমেন্ট বলছি। অর্ডিনালের ক্ষেত্রে আমরা বলি যেগুলোকে এই ধরো লোয়ার মিডল ক্লাস এরকম ভাবে আমরা কোনোভাবে ভাগ করছি, কিন্তু সেখানটায় কোনো পার্টিকুলার বাউন্ডারিজ দেওয়া নেই। যেমন একটা ক্যান্সারের ক্লাসিফিকেশন, স্টেজিং 1 2 3 4, এই যে স্টেজিং গুলো, এগুলো সব অর্ডিনাল স্কেল অফ মেজারমেন্ট। তারপরে থাকে ইন্টারভেল স্কেল, যেখানে আমাদের পুরো একটা গ্যাপ দেওয়া থাকে। যেমন ধরো হাইপোথার্মিয়ার যে ক্লাসিফিকেশন রয়েছে সেখানে 36.5, 32 থেকে 36.5, 32 থেকে 36.4 এরকম একটা গ্যাপ দেওয়া রয়েছে। তাহলে এরকম গ্যাপ দিয়ে যখন ইন্টারভেল করা থাকে সেটাকে আমরা ইন্টারভেল স্কেল অফ মেজারমেন্ট বলছি। আর লাস্ট রয়েছে রেশিও স্কেল অফ মেজারমেন্ট, যেখানে হাইট, ওয়েট, বিপি এই সমস্তগুলো যেখানে অ্যাবসলিউট 0 হতে পারে সেগুলো সমস্ত রেশিও স্কেল অফ মেজারমেন্টের মধ্যে পড়ছে। স্কেল অফ মেজারমেন্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তো রিসার্চ থেকে এটা তোমরা একটু দেখে নিও। মেটাবলিক অ্যালকালোসিস ইজ সিন ইন অল এক্সেপ্ট। মেটাবলিক অ্যালকালোসিস কোথায় দেখা যায় না? কুসিং সিনড্রোম, পারসিস্টেন্ট ভমিটিং, ইউটেরোসিগময়েডোস্কোপি আর থায়াজাইড থেরাপি। তাহলে এই যে সমস্ত গুলো রয়েছে এগুলোর মধ্যে অ্যাসিডোসিস দেখা যাচ্ছে ইউটেরোসিগময়েডোস্কোপিতে। তাহলে এটা অ্যান্সার হবে, এখানে একটা এক্সেপ্ট রয়েছে। বাকি কুসিং সিনড্রোমে অ্যালকালোসিস হয়, পারসিস্টেন্ট ভমিটিং এ তো অ্যালকালোসিস হবেই, কারণ ভমিটিং হয়ে যাচ্ছে, তাহলে অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, তার জন্য অ্যালকালোসিস হচ্ছে। থায়াজাইড থেরাপির ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড এগুলো রিঅ্যাবজর্পশনকে ইনহিবিট করে, যার ফলে ওয়াটার এক্সক্রিশনটা বেড়ে যায়। ওয়াটার এক্সক্রিশন বেড়ে যাওয়ার কারণে সোডিয়াম কমে যায়, পটাশিয়াম কমে যায়, বিপি ফল করে এবং এখানটাতেও অ্যালকালোসিস হচ্ছে। তাহলে সবগুলোতে অ্যালকালোসিস হচ্ছে, শুধুমাত্র ইউটেরোসিগময়েডোস্কোপিতে অ্যাসিডোসিস হচ্ছে। The major portion of the glomerular filtrate is absorbed in the glomerular filtrate, যেটা মেজর পোর্শন অ্যাবজর্ব হচ্ছে সেটা কোথায় হচ্ছে? প্রক্সিমাল সেগমেন্ট বাই অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম, কালেক্টিং টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবুলার লুপ অফ হেনলি বাই অ্যান অ্যাক্টিভ প্রসেস। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেটের যে মেজর পোর্শন থাকে সেটা হচ্ছে একদম প্রথমের পার্টে, অর্থাৎ গ্লোমেরুলাস থেকে বেরিয়ে এসেই যে প্রথমে প্রক্সিমাল পার্ট থাকে মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, সেই জায়গাতেই বেশিরভাগটাই অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার অপশন এ হবে। Which of the following make the first line of body's defense in non-specific resistance? Non-specific resistance, body resistance এর জন্য সব থেকে প্রথম ফার্স্ট লাইন বডি ডিফেন্স কি? Intact skin, mucous membrane and their secretion, normal microbial flora, all of the above. তাহলে দেখো আমাদের স্কিন রয়েছে, মিউকাস মেমব্রেন বা সেখান থেকে যেসব সিক্রেশনস গুলো হয়, নর্মাল যে মাইক্রোবিয়াল ফ্লোরা রয়েছে, এরা সবাই মিলে কিন্তু একটা নন স্পেসিফিক রেজিস্ট্যান্স, নন স্পেসিফিক অর্থাৎ কোনো কিছুর জন্য স্পেসিফিক কিছু নয়, নর্মালি একটা রেজিস্ট্যান্স তৈরি করছে। তাহলে এটার অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ হবে। ইনফ্লামেশন অফ ভেন ইজ কল্ড। ভেনের ইনফ্লামেশনকে কি বলা হয়? ভেনাইটিস, ফ্লেভাইটিস, অ্যানিউরিজম আর ভেরিকোজ। তাহলে ভেনের ইনফ্লামেশনকে আমরা ফ্লেভাইটিস বলবো, ভেনাইটিস বলে কোনো টার্ম নেই। If the researcher implemented a new structured counseling program with a randomized group of subjects and a routine counseling program with another randomized group of subjects, the research is utilizing which design?
তাহলে রিসার্চার কি করেছে, দুটো গ্রুপ নিয়েছে, দুটোই র্যান্ডোমাইজ গ্রুপ। সেখানে একটা গ্রুপকে একটা নতুন কাউন্সিলিং প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করছে, আর একটা গ্রুপকে নর্মাল একটা কাউন্সিলিং প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করছে। তাহলে এটা কি রকমের রিসার্চ স্টাডি হবে, কোয়াসি এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টাল, কম্পারেটিভ নাকি মেথোডোলজিক্যাল? তাহলে দেখো, নর্মালি যে সমস্ত এক্সপেরিমেন্টাল রিসার্চ স্টাডি হয়, প্রথমত এখানে তো দুটো তোমার কাছে ক্লু রয়েছে, যে র্যান্ডোমাইজ গ্রুপ বলেছে। র্যান্ডোমাইজ গ্রুপ মানে র্যান্ডোমাইজেশন রয়েছে, একটা কাউন্সিলিং প্রোগ্রাম দিচ্ছি, তাহলে সেখানে একটা ট্রিটমেন্ট বা ইমপ্লিমেন্টেশন রয়েছে, আর একটা কেস গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ। তাহলে তিনটে জিনিসই রয়েছে। তাহলে আমরা আর সি আর এম নিয়ে কথা বলি, র্যান্ডোমাইজেশন, কন্ট্রোল আর ম্যানিপুলেশন, তিনটে জিনিসই যেখানে প্রেজেন্ট রয়েছে সেটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে এখানটায় দেখো এক্সপেরিমেন্টাল অপশনে রয়েছে, তাহলে এটা এক্সপেরিমেন্টাল স্টাডি হচ্ছে। এক্সপেরিমেন্টাল স্টাডির ক্ষেত্রে র্যান্ডোমাইজেশন থাকবে, কন্ট্রোল গ্রুপ থাকবে, আর একটা ম্যানিপুলেশন থাকবে, মনে থাকবে। তাহলে এই তিনটেই যখন প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি বলবো, ট্রু এক্সপেরিমেন্টাল বলবো অ্যাকচুয়ালি। কম্পারেটিভ স্টাডি যেটা রয়েছে এটা কিন্তু এক্সপেরিমেন্টাল নয়, এটা নন এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে পড়ে। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে যে দুটো গ্রুপ নিয়েছি, তাহলে দুটো গ্রুপের মধ্যে যেহেতু কম্পেয়ার করছি, তাহলে কম্পারেটিভ কেন হবে না? কম্পারেটিভ স্টাডি কিন্তু নন এক্সপেরিমেন্টাল স্টাডি, সেখানে র্যান্ডোমাইজেশন, কন্ট্রোল, ম্যানিপুলেশন এগুলো সমস্ত কিছু থাকে না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ সোশ্যাল গ্রুপ? এগুলোর মধ্যে সোশ্যাল গ্রুপ কোনটা? মার্কেট, ফ্যামিলি, ক্রাউড আর পিপল ইন সার্কাস টেন্ট। তাহলে এখানে দেখো, আমরা যেটা সোশ্যাল গ্রুপ বলতে যেটাকে বুঝি নর্মালি, যে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ এগুলো, তাহলে ফ্যামিলি হচ্ছে একটা সোশ্যাল গ্রুপ যেটাকে প্রাইমারি গ্রুপ বলা হয়। বাকি একটা মার্কেটের যে পপুলেশন, ক্রাউডের পপুলেশন, বা একটা সার্কাস টেন্টের যে পপুলেশন, সেটা তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তাহলে সেটাকে কি আমরা একটা গ্রুপ বলবো? বলতে পারি না। দ্য মিডিয়ান ভ্যালু ইজ দ্য, মিডিয়ান ভ্যালু বলতে কোনটাকে বলা হচ্ছে? মিডিয়ান বলতে মাঝখানেরটাকে বলা হয়, মাঝের যে ভ্যালুটা, তাহলে এটা হচ্ছে 50th পার্সেন্টাইল ভ্যালু। মেজরিটি অফ দ্য ড্রাগস ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন প্রাইমারিলি বাই, তাহলে মেজর যে সমস্ত ড্রাগ রয়েছে সেটা কিভাবে বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে? প্যাসিভ ডিফিউশন। তাহলে এই কোশ্চেনটা কিন্তু পরবর্তী ইয়ারেও রিপিট হয়েছিল। ফলোইং আর অল স্ট্যান্ডার্ডাইজ টেস্ট এক্সেপ্ট, কোনটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট নয়? অ্যাপটিটিউড টেস্ট, প্রগনোস্টিক টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্ট আর ওরাল টেস্ট। তাহলে অ্যাপটিটিউড টেস্ট, প্রগনোস্টিক টেস্ট, ইন্টেলিজেন্স টেস্ট এগুলো সবগুলোরই একটা রেজাল্ট আমাদের জন্য থাকে, তাই না? কিন্তু ওরাল টেস্ট যেটা রয়েছে এটা কিন্তু কোনো একটা স্ট্যান্ডার্ড টেস্ট নয়, যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে আমরা একটা ওরাল টেস্ট নিতে পারি, তাই না? আচ্ছা, বোন ম্যারো টক্সিসিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট টাইপস অফ ড্রাগ ইনডিউসড টক্সিসিটি। বোন ম্যারো টক্সিসিটি হচ্ছে একটা মোস্ট ফ্রিকুয়েন্ট ড্রাগ ইনডিউসড টক্সিসিটি। তাহলে দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ বোন ম্যারো টক্সিসিটি ইজ, সব থেকে সিরিয়াস ফর্ম অফ বোন ম্যারো টক্সিসিটি কোনটা? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোসিস, অ্যাগ্রানিউলোসাইটোসিস আর লিউকোসাইটোসিস। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে বোন ম্যারো টক্সিসিটি হয়, যেই কারণে যে সমস্ত ব্লাড সেলগুলো প্রডিউস হয় সেগুলো সমস্তই মানে নর্মাল ফেনোমেনা বা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স গুলো চেঞ্জ হয়ে যায়, যেই কারণে আস্তে আস্তে অ্যানিমিয়া ডেভেলপ হতে থাকে। লিউকোসাইটোসিস বলতে ইনক্রিজ ডাব্লিউবিসি কাউন্টকে বোঝায়। থ্রম্বোসাইটোসিসে আমরা ইনক্রিজ প্লেটলেট কাউন্টকে বলি। ঠিক আছে, আচ্ছা, অ্যাগ্রানিউলস এর কাউন্ট বেড়ে গেলে সেটাকে অ্যাগ্রানিউলোসাইটোসিস বলা হয়। বেশ, নেক্সট বলছে ডেমনস্ট্রেশন মেথড স্ট্রাইভস টু অ্যাচিভ দ্য ফলোইং টাইপস অফ অবজেক্টিভ। ডেমনস্ট্রেশন মেথডের মাধ্যমে আমরা কিরকম অবজেক্টিভ ফিল আপ করতে পারি? কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন আর অবজারভেশন। তাহলে কগনিটিভ বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে নলেজ। তাহলে নলেজ লেভেল আমরা কিভাবে পাবো? নলেজ লেভেলের জন্য আমাদেরকে কোনো লেকচার হতে পারে, কোনো থিওরি ক্লাস পড়ানো হচ্ছে, সেখানটায় কগনিটিভ ডোমেনের কথা হবে। সাইকোমোটর ডোমেনে হচ্ছে আমাদের সাইকোমোটর স্কিল ডেভেলপ, অর্থাৎ কোনো কাজ করার স্কিল। তাহলে ডেমনস্ট্রেশনে আমাদের একটা কাজ করার স্কিল ডেভেলপ হচ্ছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সাইকোমোটর হবে। অ্যাফেক্টিভ ডোমেন মানে যেখানে মাইন্ড নিয়ে কথাবার্তা হয়, অর্থাৎ কোনো নর্মস, ভ্যালুজ, ফিলিংস এগুলো নিয়ে যখন শেখানো হচ্ছে সেটাকে আমরা অ্যাফেক্টিভ ডোমেন বলছি। নেক্সট, ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট the individual strives to maintain, protect and enhance the integrity of the self. This normally is accomplished through, তাহলে ডেভেলপমেন্টের একটা প্রসেস যেখানে একজন ইন্ডিভিজুয়াল কি করছে? মেনটেন করছে, প্রোটেক্ট করছে এবং এনহ্যান্স করছে নিজের ইন্টিগ্রিটিটাকে, নিজেকে ইমপ্রুভ করছে। তাহলে এটা কিসের সাথে রিলেটেড? কিভাবে এটা অ্যাকমপ্লিশ করবে? অ্যাফেক্টিভ রিয়াকশন, উইথড্রয়াল প্যাটার্ন, ডিফেন্স মেকানিজম আর রিয়ালিস্টিক বিহেভিয়ার। তাহলে ডিফেন্স মেকানিজমের ডেফিনেশন তুলে দেওয়া রয়েছে, এটাকে ডিফেন্স মেকানিজম বলছি, যেখানে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছি, মেনটেন করতে পারছি এবং এনহ্যান্সও করতে পারছি।
Which type of immunity means collective resistance to the disease displayed by the community? কালেকটিভ রেজিস্ট্যান্সের কথা বলা হচ্ছে। কালেকটিভ রেজিস্ট্যান্স বলতে বোঝায় যে অনেকজন মিলিয়ে যে রেজিস্ট্যান্স, তাহলে সেটাকে আমরা কি বলি? হার্ড ইমিউনিটি বলি না? যেখানে কমিউনিটিতে থাকতে থাকতে মানুষের মধ্যে একটা ইমিউনিটি তৈরি হয়ে যায়, যেখানে অনেকের ডিজিজ হয়েছে কিন্তু সবার হয়নি, কিন্তু বাকিদেরও সেই ইমিউনিটিটা তৈরি হয়ে গেছে। নেক্সট, অ্যাট্রফি মিনস, অ্যাট্রফি বলতে কি বোঝায়? ডিক্রিজ ইন সেল নাম্বার, ডিক্রিজ ইন সেল সাইজ, ইনক্রিজ ইন সেল নাম্বার আর কনভার্সন টু ডিফারেন্ট সেল টাইপস। তাহলে ডিক্রিজ ইন সেল নাম্বারকে আমরা কি বলবো? এটাকে বলবো হাইপোপ্লাসিয়া, হাইপোপ্লাসিয়া। ইনক্রিজ ইন সেল নাম্বারকে কি বলবো? এটাকে আমরা প্রলিফারেশন বলি বা হাইপারপ্লাসিয়াও বলতে পারি, হাইপারপ্লাসিয়া, এটাকে আমরা হাইপারপ্লাসিয়াও বলতে পারি। ডিক্রিজ ইন সেল নাম্বার, এটাকে আমরা কি বলছি? অ্যাট্রফি, এটা অ্যান্সার রয়েছে। আর কনভার্সন টু ডিফারেন্ট সেল টাইপ, যেটাকে আমরা মেটাপ্লাসিয়া বলি, এটা হলো মেটাপ্লাসিয়া। ঠিক আছে, আচ্ছা। রিংওয়ার্ম ইজ হুইচ টাইপ অফ ইনফেকশন? রিংওয়ার্মটা কিরকম টাইপের ইনফেকশন? ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, আনন্দদায়ক। তাহলে রিংওয়ার্ম ইনফেকশন একটা ফাঙ্গাল ইনফেকশন। The pattern of pressure which a society exerts to maintain order and establish rules is known as। তাহলে এটা কি? এটাও তোমরা বলতে পারবে, এটাও একটা ইয়ারে রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। তাহলে এটাকে আমরা সোশ্যাল কন্ট্রোল বলি। ডিসলেক্সিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ডিসলেক্সিয়া কিসের সাথে অ্যাসোসিয়েটেড? মেন্টাল, বিহেভিয়ারাল, রাইটিং নাকি রিডিং? তাহলে ডিসলেক্সিয়া হচ্ছে একটা রিডিং ডিসঅর্ডার। এখানে কি হয়? একই রকম দেখতে ওয়ার্ড, যেমন বি আর ডি একই রকম দেখতে লাগে, উল্টে উল্টে যাচ্ছে, এটাকে ডিসলেক্সিয়া বলে। দ্য স্টেজ অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসিক্যালি কনসার্ন উইথ রোল আইডেন্টিফিকেশন ইজ দ্য, রোল আইডেন্টিফিকেশনের সাথে কোন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজটা রিলেট থাকে? ওরাল স্টেজ, জেনিটাল স্টেজ, ইডিপাল স্টেজ আর ল্যাটেন্সি স্টেজ। তাহলে রোল আইডেন্টিফিকেশন এটা হচ্ছে ইডিপাল স্টেজের মধ্যে পড়ছে। দ্য অ্যাকসেপ্টেড ওয়েজ অফ ডুইং থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ডাক্টস, এটাও রিপিট কোশ্চেন। তাহলে এটা হচ্ছে কাস্টম, যেখানে একই সাথে অ্যাকসেপ্টেড ওয়েতে একই সাথে সবাই মিলে কাজ করছে। আর টাইপ অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইউজড টু এক্সপ্লেন কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবলস, দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশনশিপ দেখানোর জন্য আমরা কি রকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইউজ করতে পারি? হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ আর স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে আমরা যে কোরিলেশন কোএফিসিয়েন্ট করি সেটা কিসের মাধ্যমে করি? স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে করি। তাহলে এটা স্ক্যাটার ডায়াগ্রাম হবে, যেখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর ভ্যালু আমরা বের করে থাকি কোরিলেশনকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং ইজ, লার্নিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকুইজিশন অফ স্কিল, মডিফিকেশন অফ বিহেভিয়ার, পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট, ইনকালকেশন অফ নলেজ। তাহলে লার্নিং এর মাধ্যমে কি হয়? স্কিল তো অ্যাকুইজিশন হয়, পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট করতেও শিখছে মানুষ, বিহেভিয়ার মডিফিকেশন হচ্ছে। তাহলে যখন একটা লার্নিং এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যদি আমি বলি, তাহলে শুধুমাত্র স্কিল ডেভেলপ করলে হবে না, শুধুমাত্র পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট করলেও হবে না। যদি না বিহেভিয়ারের কোনো মডিফিকেশন হয়, তাহলে সেই লার্নিংটাকে আমরা বৃথা বলে থাকি, তাই না? তাহলে শিক্ষা দীক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে নিজের বিহেভিয়ারের মধ্যে মডিফিকেশন আনা, নিজের মধ্যে মডিফিকেশন আনা, তাই তো? তাহলে অ্যান্সার মডিফিকেশন অফ বিহেভিয়ার। নেক্সট, দ্য বেস্ট টেস্ট ফর অ্যানালাইসিস অফ হাইপোক্সিয়া ইজ, হাইপোক্সিয়া অ্যানালাইসিস করার জন্য বেস্ট টেস্ট কোনটা? আর্টেরিয়াল PCO2, আর্টেরিয়াল PO2, ভেনাস PO2 আর ভেনাস PCO2। তাহলে হাইপক্সিয়া যখন আমাকে অ্যানালিসিস করতে হবে, তখন আমাকে আর্টেরিয়াল PO2 দেখতে হবে, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আর্টেরিয়ালে কতটা রয়েছে সেটা দেখে আমরা হাইপক্সিয়া অ্যানালিসিস করতে পারবো। শেপ অফ নর্মাল কার্ভ ইজ, নর্মাল কার্ভ বা গসন কার্ভের কথা বলছে, যেটা হচ্ছে সিমেট্রিক্যাল কার্ভ, মানে নর্মাল প্রবাবিলিটি কার্ভের কথা বলা হয়েছে। Cognitive domain in Bloom's taxonomy includes all of the following except, Bloom's taxonomy যে cognitive domain রয়েছে তার মধ্যে কোনটা পড়ে না? ইভালুয়েশন, সিনথেসিস, নলেজ আর ইনিশিয়েশন। তাহলে এই যে ইভালুয়েশন, সিনথেসিস, নলেজ, এইগুলো সমস্ত হচ্ছে কগনিটিভ ডোমেনের মধ্যে পড়ে, কিন্তু এই যে ইনিশিয়েশন, ইনিশিয়েট করা মানে কোনো কিছু শুরু করা, এটা কিন্তু কগনিটিভের মধ্যে পড়ছে না। Characteristics of society includes all of the following except, এখানে একটা except রয়েছে। তাহলে সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোনটা পড়ছে না? জিওগ্রাফিক্যাল নেশন,
কমন হ্যাবিটস অ্যান্ড কাস্টমস, মেনটেনেন্স অফ অর্ডার এন্ড পিস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা পড়বে না, কারণ এটা কিসের মধ্যে পড়ে? এটা তো ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডের হাইয়েস্ট, তাই না? তাহলে এটা সোসাইটি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়বে না। গ্লোমেরুলার ফিল্ট্রেশন অফ আ ড্রাগ ইজ অ্যাফেক্টেড বাই ইটস। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন একটা ড্রাগের কিসের দ্বারা অ্যাফেক্টেড হয়? এটাও রিপিটেড কোশ্চেন, তাই না? তাহলে এটা হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর উপরে ডিপেন্ড করছে। Intestinal obstruction caused by CA colon most likely involves. Intestinal obstruction যেটা CA colon-এর জন্য হয়েছে তার সাথে কোনটা ইনভলভ থাকে, মানে CA colon-এর কোন পার্টটা মেনলি ইনভলভ হয়? সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন আর সিগময়েড কোলন। এটা তাহলে সিগময়েড কোলন হবে, কোলনের যে লাস্ট পার্ট সেটাই মেনলি এফেক্টেড হয় CA colon-এ। In quantitative data, which of the following is described as the distance in the scoring units of the variable from the highest to the lowest? তাহলে এখানে বলছে যে ডিস্টেন্স কোনটা দিয়ে ডেসক্রাইব করবো আমরা, হাইয়েস্ট এবং লোয়েস্ট এর মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা কিভাবে এক্সপ্লেন করব? ফ্রিকোয়েন্সি, মিন, মিডিয়ান আর রেঞ্জ। বুঝতেই পারছো এটা রেঞ্জের কথা বলা হচ্ছে। রেঞ্জ মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। Which of the following is used for sterilization of cystoscope, endoscope and bronchoscope? তাহলে এগুলোকে আমরা কিভাবে স্টেরাইল করি? গ্লুটারেলডিহাইডে মার্জ করে দিই, মানে ডুবিয়ে দিই। সেলফ ডিরেক্টেড লার্নিং মেক দ্য স্টুডেন্ট। সেলফ ডিরেক্টেড লার্নিং অর্থাৎ নিজে নিজে যেটা শেখা সেটার কথা বলা হচ্ছে। কিউরিয়াস এন্ড উইলিং টু ট্রাই নিউ থিংস, ভিউ প্রবলেমস আর চ্যালেঞ্জেস অ্যান্ড এনজয় লার্নিং, ডেভেলপ সেলফ ডিসিপ্লিন, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এটা অল অফ দ্য অ্যাবাভ সবগুলোই হচ্ছে। সেলফ ডিরেক্টেড লার্নিং মানে যেগুলো নিজে থেকে শেখা, নিজে থেকে শেখা। এই যে তুমি এখন পড়তে বসেছো, এই কোশ্চেন পেপারটা সলভ করতে বসেছো, এটা করতে তোমাকে কেউ বলেনি, কিন্তু তুমি নিজে থেকে করতে বসেছো, তাহলে এটা তুমি উইলিং নতুন জিনিস শেখার জন্য। তোমার কাছে নতুন যে কোনো জিনিস লার্নিংটা হচ্ছে এনজয়মেন্ট, আর ডিসিপ্লিনও তৈরি হয়, এবং অবশ্যই সামনে তোমার পরীক্ষা রয়েছে, সেটাও একটা ফ্যাক্টর। বেশ, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? বাই হুইচ প্রসেস অল লিভিং সেলস, স্পোর্স অ্যান্ড ভাইরাসেস আর কমপ্লিটলি ডিস্ট্রয়েড ফ্রম অ্যান অবজেক্ট। তাহলে কমপ্লিট ডিস্ট্রয়ের জন্য কি দরকার আমাদের? এখানে আমাদের অটোক্লেভ করলে আমাদের কমপ্লিট ডিস্ট্রয় হয় আমরা জানি। তাহলে এখানে অপশন কি রয়েছে? ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন, পাস্তুরাইজেশন আর অ্যান্টিসেপসিস। তাহলে অ্যান্সার কি হবে? অটোক্লেভ স্টেরিলাইজেশনের মধ্যে পড়ে। এখানে স্পোর বলা রয়েছে, স্পোর কিন্তু নর্মাল ডিসইনফেকশনের মাধ্যমে নষ্ট হয় না, একমাত্র অটোক্লেভ করলে সেখানে টেম্পারেচার এবং প্রেসার দুটোই থাকছে, তো সেই কারণে ওটাতে আমরা স্পোরগুলোকেও ডিস্ট্রয় করতে পারি। ইন দ্য অ্যারে অফ 88, এই যে একটা টেবিল দেওয়া রয়েছে, কয়েকটা নাম্বার দেওয়া রয়েছে, এখানে মিন ভ্যালু বের করতে বলেছে। তাহলে মিন ভ্যালু কিভাবে বার করবে? মিন ভ্যালু হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুকে তুমি যোগ করবে, যোগ করে কত দিয়ে ভাগ করবে? 1 2 3 4 5 6 7, 7 দিয়ে ভাগ করবে। ভাগ করলে যে নাম্বারটা হবে সেটা হবে তোমার মিন ভ্যালু। তো এটার অ্যান্সার রয়েছে 88.3। Which domain of learning is evaluated by formal written examination? রিটিন এক্সামিনেশনের মাধ্যমে আমরা লার্নিং এর কোন ডোমেনটাকে দেখি? তাহলে দেখো ব্লুমস ট্যাক্সোনমি বা ডোমেন থেকে কতগুলো কোশ্চেন এসেছে, তাই না, এই পেপারটায়। এখানে কগনিটিভ রয়েছে, অ্যাফেক্টিভ রয়েছে, সাইকোমোটর রয়েছে আর অল অফ দিস রয়েছে। তাহলে একটু আগেই বললাম নলেজ লেভেল। নলেজ লেভেলটা দেখার জন্য আমাদেরকে কগনিটিভ ডোমেনটা দেখতে হয়। কগনিটিভ মানে হচ্ছে তোমার নলেজ লেভেল দেখা। আচ্ছা, proteins are made of amino acids linked together by specific bonds called. প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এবং সেটা কিছু লিঙ্ক দিয়ে অ্যাটাচ থাকে। তাহলে সেইটা আমরা ওই যে লিঙ্কটা, সেটা কি লিঙ্কের কথা বলা হচ্ছে? পেপটাইড বন্ড, হাইড্রোজেন বন্ড, নাইট্রোজেন, আর নাকি হাইড্রোজেন আর নাইট্রোজেন। তো এটা কি রকম বন্ড? প্রোটিনের মধ্যে রয়েছে পেপটাইড বন্ড। ট্রান্সপোর্ট অ্যাক্রস বায়োলজিক্যাল মেমব্রেন রিকোয়ারিং এনার্জি ইজ নোন অ্যাজ। তাহলে যেখানে এনার্জি লাগে সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, ঠিক আছে। যেখানে এনার্জি লাগে না, নর্মালি হয়ে যাচ্ছে, সেটা হলো প্যাসিভ প্রসেস। তাহলে প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অসমোসিস আর ফেসিলিটেটেড ট্রান্সপোর্ট। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। The researcher designs a study where data collection takes place in the caregiver's home. তাহলে কেয়ারগিভারের বাড়িতে ডেটা কালেকশন হচ্ছে। This should be an example of which of the research setting? এটা কি রকমের রিসার্চ সেটিং? যদি আমি কেয়ারগিভারের বাড়িতে গিয়ে ডেটা কালেকশন করি, ন্যাচারাল ফিল্ড, হাইলি কন্ট্রোল ফিল্ড, পার্শিয়ালি কন্ট্রোল ল্যাবরেটরি আর হাইলি কন্ট্রোল ল্যাবরেটরি। তাহলে এটা যেহেতু কেয়ারগিভারের হোম বলেছে, তাহলে ল্যাবরেটরি দুটো অপশন আমি বাদ দিতে পারি, ফিল্ডের দুটো অপশন হবে। এবার কারো বাড়িতে যখন ডেটা কালেকশন করব, সেখানে কি আমার একটা কন্ট্রোল থাকবে? কোনো কন্ট্রোলই থাকবে না, তাহলে এটা ন্যাচারাল হবে।
অল আর মোটর নার্ভস এক্সেপ্ট, তাহলে মোটর নার্ভ নয় কোনটা? তোমাদের বলেছিলাম যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেগুলোর মধ্যে সেন্সরি নার্ভ কোনটা, মোটর নার্ভ কোনটা, মিক্স নার্ভ কোনটা, আর প্রত্যেকটা নার্ভের নাম্বার কোনটা, এবং প্রত্যেকের কাজ কোনটা। এতগুলো কোশ্চেন এই জায়গাটা থেকে আসে, ওই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ থেকে। তাহলে ওটা মুখস্থ করেছো তো? এটার অ্যান্সার কি হবে বলো? অ্যাক্সেসরি, অ্যাবডুসেন্ট, ট্রক্লিয়ার আর ট্রাইজেমিনাল। তাহলে ট্রাইজেমিনাল নার্ভটা মোটর নার্ভ নয়। Basic principles that are accepted as being true on the basis of logical reason without proof or verification is termed as। তাহলে কিছু প্রিন্সিপাল কোনো লজিক বা রিজন ছাড়াই আমরা ধরে নিচ্ছি সত্যি, এবং তার জন্য কোনো প্রুফ ভেরিফিকেশন চাই না, সেগুলোকে আমরা কি বলি? অ্যাজাম্পশন, হাইপোথিসিস, কনস্ট্রাক্টস আর প্রপোর্শন। তাহলে অ্যাজাম্পশন আর হাইপোথিসিস এই দুটো রয়েছে যেখানে রিলেশনশিপের কথা বলা হয়। তাহলে অ্যাজাম্পশন গুলোকে প্রুফ করতে হয় না, যেগুলোকে আমরা এমনি সত্যি বলে মেনে নিই। আর হাইপোথিসিস এর ক্ষেত্রে আমাদেরকে প্রুফ করতে হয় যে দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে কি রকমের রিলেশনশিপ রয়েছে। তাহলে এটা অ্যাজাম্পশন হবে। চলে এসো পার্ট বি তে। দ্য সাবকিউটেনিয়াস ফ্যাট হুইচ ডিসঅ্যাপিয়ার্স লাস্ট ইন ম্যারাসমাস। তাহলে ম্যারাসমাসের ক্ষেত্রে সাবকিউটেনিয়াস ফ্যাট লস হয়। তাহলে কোন ফ্যাটটা সবার লাস্টে লস হবে? গ্লুটিয়াল ফ্যাট, বাকল প্যাড অফ ফ্যাট, অ্যাবডোমিনাল ফ্যাট আর ফ্যাট ইন অ্যাক্সিল অ্যান্ড গ্রয়েন। তাহলে সব থেকে লাস্টে যাবে বাকল প্যাড অফ ফ্যাট। A cobweb coagulation is formed in the tube containing CSF on standing in case of। তাহলে একটা CSF এর টিউব, সেখানটায় আমি কবওয়েব কোয়াগুলেশন দেখতে পাচ্ছি, মানে ওই মৌমাছির জালের মতো বা ওই রকম বক্স বক্স টাইপের হেক্সাগন টাইপের কিছু আমি কোয়াগুলাম দেখতে পাচ্ছি। তাহলে এটা কি রকমের মেনিনজাইটিস হবে, মানে কি হবে? পায়োজেনিক মেনিনজাইটিস, টিউবারকিউলার মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস আর এনসেফালাইটিস। তাহলে এটা টিউবারকিউলার মেনিনজাইটিস হবে। Next, the best approach for the mental illness to take when a nurse thinks his food is poisoned। তাহলে যখন ক্লায়েন্ট মনে করছে যে আমার খাদ্যে বিষ মেশানো রয়েছে, তখন নার্স কি ইন্টারভেনশন করতে পারে? অ্যাসিওর দ্য ক্লায়েন্ট দ্যাট দ্য ফুড সার্ভ ইন দ্য হসপিটাল ইজ সেফ টু ইট। এটা বললে পেশেন্ট শুনবে না। অবটেন অ্যান অর্ডার ফর আ টিউব ফিডিং ফর দ্য ক্লায়েন্ট। তাহলে যে মুখে খেতে পারে তাকে আমি টিউব ফিডিং করাবো না। প্রোভাইড দ্য ক্লায়েন্ট উইথ ফুড ইন আনওপেন কন্টেনার। এটা আমি করতে পারি যে সিল্ড কন্টেনারে আমি পেশেন্টকে খাওয়া দিলাম, তাহলে ওটা বলার কোনো জায়গা রইল না। টেল দ্য ক্লায়েন্ট দ্যাট ইরেশনাল থিঙ্কিং ইজ ডিটারমেন্টাল টু গুড হেলথ, ডেট্রিমেন্টাল টু গুড হেলথ। তো এটা তো নয়। তাহলে অ্যান্সার প্রোভাইড দ্য ক্লায়েন্ট উইথ ফুড ইন আনওপেন কন্টেনার। The nurse is auscultating the breathing sounds of a patient with cardiac failure. The breath sounds what the nurse is expected to hear is। তাহলে কার্ডিয়াক ফেলিয়ারের একটা পেশেন্ট, তার ব্রিথ সাউন্ড আমি অসকালটেট করছি। তাহলে ক্র্যাকেলস, হুইজ, ফ্রিকশন রাব আর রঙ্কায় আমি কোনটা দেখতে পাবো? তাহলে কার্ডিয়াক ফেলিয়ারের পেশেন্টদের ক্ষেত্রে তুমি সবসময় ক্র্যাকেল সাউন্ড পাবে। A priority nursing intervention in relevant case is to। প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন একটা রেলিভেন্ট কেসের ক্ষেত্রে কিরকম হবে? অ্যাম্বুলেট দ্য পেশেন্ট, মনিটর ইনটেক আউটপুট এভরি 2 hours, ইনক্রিজ ইনটেক ডিউরিং ফার্স্ট 24 hours, আর এনকারেজ দ্য পেশেন্ট টু টার্ন, ডিপ ব্রিথ অ্যান্ড কাফ ফ্রিকুয়েন্টলি। তাহলে যে কোনো নার্সিং ইন্টারভেনশনের কোশ্চেন যখন আমরা সলভ করি, সেখানে আমরা কি দেখি? এ, বি, সি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এটা দেখি। আর কি দেখি? ম্যাসলোস হায়ারার্কি অফ নিড, যেখানে বেসিক নিড গুলো আগে ফুলফিল করতে হবে, তারপরে আস্তে আস্তে উপরের দিকে যাবে। তাহলে এখানে দেখো, এখানে কোনো কেসের কথা বলা নেই, কিন্তু একটা অ্যাম্বুলেশন বলা রয়েছে, একটা ইনটেক আউটপুট বলা রয়েছে, একটা ইনটেকের কথা বলা রয়েছে, আর লাস্টে বলছে যে ডিপ ব্রিথ, কাফ এগুলো করতে। তাহলে এটা এয়ারওয়ের সাথে রিলেটেড বা এয়ারওয়ে ক্লিয়ারেন্সের সাথে রিলেটেড। মেবি পেশেন্টের কাফ অ্যান্ড কোল্ড রয়েছে, যেখানে পেশেন্ট ভালোভাবে শ্বাস নিতে পারছে না, তাহলে সেখানে আমি এরকম অ্যাডভাইস দিতে পারি। তাহলে এটার অ্যান্সার অপশন ডিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রায়োরিটির দিক থেকে দেখতে গেলে। আচ্ছা, আ চাইল্ড উইথ মেন্টাল এজ অফ 7 years হ্যাজ এন আইকিউ অফ। তাহলে এই কোশ্চেনটা ইনকমপ্লিট রয়েছে, কারণ মেন্টাল এজ কত লেখা নেই। এজ অফ, আচ্ছা মেন্টাল এজ অফ 7 years, মেন্টাল এজটা 7, কিন্তু ক্রোনোলজিক্যাল এজ কত সেটা লেখা নেই। লেখা না থাকলে আমি আইকিউটা বের করতে পারবো না, তাই না? তাহলে আইকিউ বের করার ফর্মুলা মেন্টাল এজ ডিভাইড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তাহলে মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ দুটো দিলে তবেই আমি আইকিউটা বের করতে পারবো। তাহলে এটা ভুল কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং বিহেভিয়ারাল প্রবলেম ইমপ্রুভ উইথ ইনক্রিজিং এজ? কোন বিহেভিয়ারাল প্রবলেমটা বয়সের সাথে সাথে ঠিক হয়ে যায়? কন্ডাক্ট ডিসঅর্ডার, অটিজম, টেম্পার ট্যান্ট্রাম, এডিএইচডি।
তাহলে টেম্পার ট্যান্ট্রাম যেটা ওই ছিচকাদনে বাচ্চা বলে না, যে এমনি কিছু হলো কি হলো না কাঁদতে শুরু করে দিল, হঠাৎ করে করে জেদ ধরে বসলো, সেই রকম বাচ্চাগুলো আর কি, যেটা বয়সের সাথে সাথে ঠিক হয়ে যায়। তো এটা হচ্ছে টেম্পার ট্যান্ট্রাম। A 50-year-old woman has been diagnosed with hypoparathyroidism. The nurse anticipates that the patient will be prescribed a daily supplement of calcium 2 গ্রাম per day and তাহলে পেশেন্টের হাইপোপ্যারাথাইরয়েডিজম রয়েছে, 50 ইয়ার্স এর একজন ওল্ড ওমেন। তো সেখানটায় পেশেন্টকে প্রত্যেকদিন 2 গ্রাম ক্যালসিয়াম দেওয়া হচ্ছে, তার সাথে আমরা কি দেবো পেশেন্টকে? ফসফরাস, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি এবং ভিটামিন সি। তাহলে যেহেতু হাইপোপ্যারাথাইরয়েডিজম, তাহলে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বলছে, তাহলে ক্যালসিয়াম যদি দিই তার সাথে আমাকে আর কি দিতে হবে? ভিটামিন ডি দিতে হবে, তাই না? হাইপোপ্যারাথাইরয়েডিজম যেহেতু রয়েছে তাহলে ভিটামিন ডি এরও ডেফিসিয়েন্সি হবে। The important reflex necessary for breastfeeding is, breastfeeding এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট রিফ্লেক্স কোনটা? মোরো রিফ্লেক্স, এক্সট্রুশন রিফ্লেক্স, রুটিং রিফ্লেক্স আর কাফ রিফ্লেক্স। তাহলে এটা রুটিং রিফ্লেক্স হবে ব্রেস্টফিডিং এর জন্য। The most common cause of hypokalemia is, hypokalemiaর most common cause কোনটা? Dehydration, renal failure, thiazide and loop diuretics, too rapid blood transfusion। তাহলে হাইপোক্যালেমিয়া বলছে, হাইপোক্যালেমিয়ার জন্য মোস্ট কমন কজ হচ্ছে লুপ ডায়োরেটিক্স। লুপ ডায়োরেটিক্স কেন? লুপ ডায়োরেটিক্স ইউজ করলে, লুপ ডায়োরেটিক্স বা যে কোনো ডায়োরেটিক্স ইউজ করলে কি হয় যে পটাশিয়াম বডি থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না? তো সেখানটায় লুপ ডায়োরেটিক্স এর ক্ষেত্রে এটা হতে পারে। ডিহাইড্রেশনের জন্য হাইপোক্যালেমিয়া হবে না। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে হচ্ছে যে হাইপার হয়ে যায়, কারণ পটাশিয়ামকে ইউরিন এক্সক্রিট করতে পারে না, তার জন্য হাইপার ক্যালেমিয়া হয়ে যায়। আর টু র্যাপিড ব্লাড ট্রান্সফিউশন করলেও হাইপার হয়। তাহলে এটা হচ্ছে thiazides and loop diuretic. A jaundice patient and his stools are clay colored. This is most likely related to, jaundice patientদের স্টুল কেন ক্লে কালারের হয়? Decreased bile flow into the intestine, increased production of urobilinogen, increased production of cholecystokinin, increased bile and bilirubin in the blood. তাহলে স্টুল কেন ক্লে কালারের হচ্ছে? কারণ বাইল ফ্লো টু দ্য ইন্টেস্টাইনে বাইল ফ্লোটা কমে যাচ্ছে। এছাড়াও যেগুলো আনকনজুগেটেড ফরম্যাটে থাকে, যেগুলো তোমার ওয়াটারের মাধ্যমে এক্সক্রিট হতে পারে, কালার ফরমেশন করে, সেই বিলিরুবিনটা যখন এক্সক্রিট হচ্ছে না বা তার ভলিউমটা কমে যাচ্ছে, তখন স্টুলটা ক্লে কালারের হয়ে যাচ্ছে। Impaired consciousness, visual hallucination, hyperactivity and fragmentary delusion are typically seen in, কনসাসনেসটা ইম্পেয়ার্ড রয়েছে, ইম্পেয়ার্ড কনসাসনেস রয়েছে, ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে, হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে, আর ফ্র্যাগমেন্টারি ডিলিউশন হচ্ছে। ডিমেনশিয়া, ডিলিরিয়াম, সিজোফ্রেনিয়া আর ডিলিউশনাল ডিসঅর্ডার। তাহলে ডিলিউশনাল ডিসঅর্ডার হবে না। ডিমেনশিয়া এবং ডিলিরিয়ামের মধ্যে কি হবে? এখানে বলছে যে ইম্পেয়ার্ড কনসাসনেসটা ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে, যেটা ডিমেনশিয়াতে কিন্তু হয় না, ডিলিরিয়ামের ক্ষেত্রে হয়, তাহলে এটা ডিলিরিয়াম হবে। তাহলে সিজোফ্রেনিয়া কেন হলো না? সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এই যে হাইপার অ্যাক্টিভিটি বলছে, হাইপার অ্যাক্টিভিটিটা সিজোফ্রেনিয়াতে না, মেনলি ম্যানিয়াতে দেখা যায়, তাই না? তাহলে সিজোফ্রেনিয়াটা হবে না। আর সিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও কনসাসনেস অল্টারেশন কিন্তু হয় না, পেশেন্ট কনসাসেই থাকে। প্রিভেনশন অফ এমার্জেন্স অফ রিস্ক ফ্যাক্টরস ইজ দ্য এইম অফ, তাহলে রিস্ক ফ্যাক্টর যাতে না ডেভেলপ করে সেটা কার মানে কার কোনটার মধ্যে পড়ছে? প্রাইমোর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। তাহলে ইমার্জেন্স অফ রিস্ক ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর যাতে না শুরু হয় বা ডেভেলপ করে, তার জন্য রয়েছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। রিস্ক ফ্যাক্টর এলে সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। তারপরে রিস্ক ফ্যাক্টর প্রিভেনশন করেও যদি ডিজিজ তৈরি হয়ে যায় তাহলে সেটা সেকেন্ডারি, এবং ডিজিজ যখন কিছুটা প্রোগ্রেস করে যাচ্ছে সেটা হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। ডিজিটালিস টক্সিসিটি ইজ ইন্ডিকেটেড বাই, ডিজিটালিস টক্সিসিটিকে আমরা কিভাবে ইন্ডিকেট করব? ভিজুয়াল ডিস্টারবেন্স সাচ এজ সিইং ইয়েলো স্পট, elevated blood pressure, skin rash over the chest and back আর increased appetite। ডিজিটালিস টক্সিসিটি হলে ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, ইয়েলো স্পট দেখা যায়, হেডেক হয়, হলোজ অ্যারাউন্ড লাইট দেখা যায়, এগুলো সব ডিজিটালিস টক্সিসিটিতে হয়। Which of the following foods the nurse will eliminate from the diet of a client in alcohol withdrawal? অ্যালকোহল উইথড্রয়ালের একটা পেশেন্টের ডায়েট থেকে আমাকে কোন ফুডটা এলিমিনেট করতে হবে? মিল্ক, টি, অরেঞ্জ জুস আর রেগুলার কফি। তাহলে নর্মালি সবগুলো নর্মাল খাওয়ার দাওয়ার, রেগুলার কফির মধ্যে ক্যাফেন থাকে, তো ক্যাফেনটা আমরা অ্যাভয়েড করতে বলবো অ্যালকোহল উইথড্রয়ালের পেশেন্টদেরকে।
দ্য ফ্লোটিং টিপ অফ আইসবার্গ রিপ্রেজেন্ট, আইসবার্গ যে রয়েছে, আইসবার্গ মানে সেই এরকম জল থাকে যার নিচে বড় পার্ট থাকে, উপরে ছোট্ট একটা পার্ট উঠে থাকে, তো এটাকে আইসবার্গ বলি। আইসবার্গের নিচের যেটা মার্চ পোর্শন থাকে সেটা হচ্ছে আমাদের আনডায়াগনোজড কেস, যেটা ওপরের দিকে থাকে সেগুলো থাকে ক্লিনিক্যাল কেস, আর মেনলি যেটা নিচে থাকে সেটা হচ্ছে মানে আমরা আইডেন্টিফাই করতে পারিনি যে সমস্ত কেসগুলো কমিউনিটিতে, সেইগুলো। তাহলে এখানে বলছে প্রি সিমটোম্যাটিক ডিজিজ কন্ডিশন, হিডেন মাস অফ ডিজিজ, আনডায়াগনোজড কেস আর ক্লিনিক্যাল কেস। তাহলে এখানে বলছে ফ্লোটিং টিপ, ফ্লোটিং টিপ মানে হচ্ছে ক্লিনিক্যাল কেস। If no scar appears after BCG vaccination of a child, the community health nurse should advise the mother. যদি বিসিজি ভ্যাকসিনেশনের পরে কোনো স্কার ডেভেলপ না করে তাহলে সেখানে মাকে কি অ্যাডভাইস দেবে কমিউনিটি হেলথ নার্সিং অফিসার? টু কাম ফর ফলো আপ, টু রিভ্যাকসিনেট দ্য চাইল্ড, নো নিড টু রিভ্যাকসিনেট দ্য চাইল্ড, টু কনসাল্ট উইথ ডক্টর। তাহলে বিসিজি ভ্যাকসিনের পরে যদি স্কার ফরমেশন নাও হয় তাহলেও কিন্তু আমরা সেখানে ডাবল ভ্যাকসিনেশন করব না, তাহলে এটা হবে নো নিড টু রিভ্যাকসিনেট দ্য চাইল্ড। মরুলা 12 to 16 সেল স্টেজ এন্টার্স দ্য ইউটেরাইন ক্যাভিটি অন, তাহলে সেকেন্ড ডে রয়েছে, থার্ড ডে রয়েছে, ফোর্থ ডে রয়েছে আর সিক্সথ ডে রয়েছে। তাহলে কবে ইউটেরাইন ক্যাভিটিতে এন্টার করছে মরুলা স্টেজ? তাহলে 16 সেল স্টেজকে আমরা মরুলা স্টেজ বলি, 12 to 16 না, শুধুমাত্র 16 সেল স্টেজকে আমরা মরুলা স্টেজ বলি। এবার মরুলা সেল যে স্টেজটা সেটা 4 to 5 ডেজে গিয়ে মরুলাটা ইউটেরাইন ক্যাভিটিতে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? তাহলে এটা ফোর্থ ডে রয়েছে, ফোর্থ ডে অ্যান্সার হবে। দ্য প্রাইমারি ফিটাল রেসপন্স টু ইনফেকশন ইজ, যে কোনো ফিটাল রেসপন্স মানে ইনফেকশনের জন্য প্রাইমারি ফিটাল রেসপন্সে কি হবে? আইজিজি প্রোডাকশন, আইজিএ প্রোডাকশন, আইজিএম আর নো ইমিউনোলজিক রেসপন্স বাই দ্য ফিটাস। তাহলে নর্মালি যখনই কোনো মাইক্রো অর্গানিজম বা ইনফেকশন আসছে তাহলে সেখানে আইজিজি প্রোডাকশন হবে। Polydipsia and polyuria related to diabetes mellitus are primarily due to, ডায়াবেটিস মেলিটাস পেশেন্টদের ক্ষেত্রে পলিডিপসিয়া এবং পলিউরিয়া কেন হচ্ছে? তাহলে নর্মালি কি হয়, হাইপারগ্লাইসেমিয়াতে যখন সুগার বেড়ে যাচ্ছে তখন অসমোটিক এফেক্টের জন্য ফ্লুইড শিফট হয়, তো সেই ফ্লুইড শিফট হওয়ার কারণেই পেশেন্টের খিদে মানে পলিডিপসিয়া মানে জল তেষ্টা পাওয়া, ইউরিন বেশি হয়, এটা হচ্ছে। যেহেতু ফ্লুইড শিফট হয়ে যাচ্ছে সেজন্য ফ্লুইডের ডেফিসিয়েন্সি হচ্ছে, সেই ডেফিসিয়েন্সির জন্য পলিডিপসিয়া আর পলিউরিয়া। In rural area, the administrative unit of an ICDS project is, রুরাল এরিয়াতে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট আইসিডিএস প্রজেক্টের কমিউনিটি হেলথ ব্লক। এই কোশ্চেনটাও কিন্তু রিপিট হয়েছে। নেক্সট, দ্য প্রাইমারি রিজন ফর পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ ইজ, পেরিফেরাল আর্টারিতে যে অক্লুশন হয় সেটার মেন কারণ কোনটা? অ্যাথেরোস্ক্লেরোসিস, এম্বোলিজম, থ্রম্বোসিস আর ভেসোস্পাজম। তাহলে আর্টেরিয়াল অক্লুশনের মেন কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ যেখানে হার্ডেনিং হয়ে যাচ্ছে ওয়ালগুলো, আর্টেরিয়াল ওয়ালগুলো। দ্য টাইপ অফ ডিলিউশন মোস্ট কমনলি সিন ইন ম্যানিক পেশেন্ট ইজ, ম্যানিক পেশেন্টদের ক্ষেত্রে মোস্ট কমন টাইপ অফ ডিলিউশন কি দেখা যায়? ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ গিল্ট, ডিলিউশন অফ গ্র্যান্ডিওর আর নিহিলিস্টিক ডিলিউশন। তাহলে ম্যানিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডিলিউশন অফ গ্র্যান্ডিওর দেখব। দ্য প্রেগনেন্সি ডিটেকশন কিট লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার RCH2 ইজ, RCH2 এর আন্ডারে যে প্রেগনেন্সি কিট লঞ্চ হয়েছে সেটার নাম কি? পেগালার, প্রেগানিউজ, নিশ্চয় নাকি নিশ্চয়? তাহলে এটা কি হবে? নিশ্চয়, মায়েদের জন্য নিশ্চয় জান থাকে যেরকম, সেরকম প্রেগনেন্সি ডিটেকশন কিটের নামও হচ্ছে নিশ্চয়। টাইম রিকোয়ার্ড ফর স্পারমাটোগোনিয়াম টু ডেভেলপ ইন্টু ম্যাচিওর স্পারমাটোজোন, স্পারমাটোগোনিয়াম থেকে ম্যাচিওর স্পারমাটোজোন হতে কত সময় লাগছে? 30 days, 60 days, 90 days আর 120 days। তাহলে এটা হচ্ছে 60 days টাইম লাগবে। Which neurotransmitter has been implicated in the development of Alzheimer disease? Alzheimer disease এর জন্য কোন নিউরোট্রান্সমিটার? এটা অ্যাসিটাইলকোলিন হবে। In teaching a newly diagnosed type of diabetic survival skill, the nurse include information about, নতুন ডায়াগনোসিস হয়েছে ডায়াবেটিসে, তাহলে সার্ভাইভাল স্কিল শেখাবো আমি, কিসের ব্যাপারে ইনফরমেশন দিতে হবে? ওয়েট লস মেজার, নিড টু ইনক্রিজ রেস্ট, এলিমিনেটিং সুগার ফ্রম ডায়েট, প্রিভেনশন অফ হাইপোগ্লাইসেমিয়া। তাহলে প্রথমবার যেহেতু ডায়েটের মধ্যে মানে সুগারের মেডিসিনস অ্যাড হয়েছে তাহলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য আমাকে হাইপোগ্লাইসেমিয়া প্রিভেনশনের কিছু টেকনিক বা কিছু তাকে হেলথ এডুকেশন দিয়ে দিতে হবে।
The pattern of disease in a community described in terms of the important factors influencing the specific disease pattern is known as. তাহলে এটা community diagnosis, এটাও repeated question. In which of the following setting an extremely depressed client can do best? তাহলে এখানে বলছে যে extremely depressed যদি একটা ক্লায়েন্ট হয় তাহলে কোন জায়গাতে দিলে সে বেস্ট পারফর্ম করতে পারবে? Opportunities for decision making, simply daily routines, varied activities আর মাল্টিপল স্টিমুলি। তাহলে সিম্পল ডেইলি রুটিন গুলোকে সে ভালোভাবে ফলো করতে পারবে। A scheme for adolescent girls in ICDS launched by Government of India। তাহলে অ্যাডোলসেন্ট গার্লদের জন্য আইসিডিএস এর যে স্কিম রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটার নাম কি? কিশোরী শক্তি যোজনা। নামই রয়েছে কিশোরী শক্তি, অ্যাডোলসেন্টদের জন্য কিশোরী শক্তি যোজনা। In Android type of pelvis, the sacroiliac notch is। Android type of pelvis এর ক্ষেত্রে sacroiliac notch হচ্ছে narrow and deep. The nurse is assessing a dark skinned patient for cyanosis. Inspection of which of the following areas is more reliable? তাহলে সাইনোসিস দেখার জন্য যদি ডার্ক স্কিন পেশেন্ট হয়, স্কিন কালার টোন যদি একটু ডার্ক হয়, তাহলে আমরা কোথায় দেখবো? লিপস, নেল বেস, মিউকাস মেমব্রেন আর ইয়ার লোব। তাহলে আমরা সেক্ষেত্রে মিউকাস মেমব্রেনে দেখতে পারি। আর মিউকাস মেমব্রেনটার কালারটা তো আর ডার্ক হবে না, মিউকাস মেমব্রেনে আমরা দেখতে পারবো। It is essential that the community health nurse has to make nursing diagnosis after। কমিউনিটি হেলথ নার্সের ক্ষেত্রে কখন সে নার্সিং ডায়াগনোসিসটা করবে? প্ল্যানিং ফর ডেটা কালেকশন, মানে কার পরে করবে? প্ল্যানিং ফর ডেটা কালেকশন, কনসাল্টিং উইথ সুপারভাইজার, কালেক্টিং এন্ড অ্যানালাইজিং দ্য ডেটা আর প্রোভাইডিং কেয়ার টু দ্য ফ্যামিলি। তাহলে দেখো আমরা যখন নার্সিং ডায়াগনোসিস করি কখন করি? প্রথমে ডেটা কালেকশন করি। নর্মালি যদি আমরা ক্লিনিক্যাল ফিল্ডের কথাই ভাবি তাহলে প্রথমে আমরা কি করি? কিছু ডেটা কালেকশন করি, সাবজেক্টিভ ডেটা, অবজেক্টিভ ডেটা, এগুলো কালেকশন করলাম এবং তারপরে সেই ডাটার উপরে বেস করে আমরা কি করছি? নার্সিং ডায়াগনোসিস করছি এবং তারপরে গিয়ে আমরা কাজ করছি। তাহলে কালেক্টিং এন্ড অ্যানালাইজিং ডেটাটা আমার প্রথমে, তারপরে গিয়ে নার্সিং ডায়াগনোসিস হবে। তাহলে অ্যান্সার অপশন সি। The nurse is aware that the approach to be used during crisis intervention should be। ক্রাইসিস ইন্টারভেনশনের সময় কি রকমের অ্যাপ্রোচ হওয়ার কথা? অ্যাক্টিভ অ্যান্ড গোল ডিরেক্টেড, ইন্টারপ্রেটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল, প্যাসিভ অ্যান্ড রিফ্লেক্টিভ, ফিউচার ওরিয়েন্টেড অ্যান্ড প্যাসিভ। তাহলে ক্রাইসিস ইন্টারভেনশনের জন্য আমাদেরকে অ্যাক্টিভ অ্যান্ড গোল ডিরেক্টেড ইন্টারভেনশন নিতে হবে। ফলোইং আর অল দ্য হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটার্স এক্সেপ্ট। তাহলে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর নয় কোনটা? ডক্টর নার্স রেশিও, পপুলেশন পার সাব সেন্টার, সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড আর পপুলেশন বেড রেশিও। তাহলে দেখো এটাও রিপিটেড কোশ্চেন, এটা হচ্ছে অপশন সি, সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড। A male client is diagnosed with schizotypal personality disorder. Which sign would this client exhibit during social situation? তাহলে schizotypal personality disorder ক্লায়েন্টের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে সোশ্যাল সিচুয়েশনে কিরকম সে এক্সিবিট করবে? প্যারানয়েড থট দেখা যাবে, ইমোশনাল অ্যাফেক্ট দেখা যাবে, ইন্ডিপেন্ডেন্স নিড দেখা যাবে, নাকি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখবো? তাহলে এক্ষেত্রে আমরা প্যারানয়েড থট দেখতে পাবো schizotypal-এর ক্ষেত্রে। ডেমোগ্রাফিক গ্যাপ রেফার্স টু ডিফারেন্স বিটুইন। ডেমোগ্রাফিক গ্যাপ বলতে বোঝায় বার্থ এবং ডেথ রেটের মধ্যে যে গ্যাপটা। A child presenting with scorbutic rosary is suffering from। তাহলে স্করবিউটিক রোজারি বলেছে, অপশনে স্কারভে, বেরিবেরি, রিকেটার, অ্যাকন্ড্রোপ্লাসিয়া রয়েছে। তাহলে এটার অ্যান্সার স্কারভে হবে। ডিউরিং এন ইন্ট্রামাসকুলার ইনজেকশন দ্য মেডিকেশন ইজ অ্যাবজর্বড কুইকলি। দিস ইজ বিকজ। কেন হচ্ছে যে আইএম ইনজেকশনের পরে মেডিকেশন তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়? দ্য মাসেল টিস্যু ইজ মোর ভাস্কুলার, দ্য নিডল ইজ এন্টারিং দ্য ডার্মিস, দেয়ার ইজ মোর কানেকটিভ টিস্যু, ফ্যাট সেলস রেডিলি অ্যাবজর্ব দ্য মেডিকেশন। তাহলে মাসেল টিস্যু ভাস্কুলার হওয়ার জন্য তাড়াতাড়ি ইনজেকশন গুলো ডাইলুট নয়, অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, ট্রাইজোমি 13 ইজ নোন অ্যাজ। ট্রাইজোমি 13 হচ্ছে প্যাটাও সিনড্রোম, ডাউন সিনড্রোম ট্রাইজোমি 21, টার্নার সিনড্রোম না, এডওয়ার্ড সিনড্রোম হচ্ছে ট্রাইজোমি 18। The time between the entry of an infectious agent into the host until the manifestation of clinical symptoms refers to। তাহলে ইনফেকশাস এজেন্ট বডিতে এন্টার করা এবং তারপরে ক্লিনিক্যাল সিমটমস আসা, তার মধ্যেকার যে পিরিয়ড তাকে কি বলবো? ইনকিউবেশন পিরিয়ড বলবো। ডিজিজের সাইন সিমটমস আসার আগে পর্যন্ত যে টাইমটা সেটাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। Which of the following is the major risk factor of candidiasis of oral cavity?
ক্যান্ডিডিয়াসিস অফ ওরাল ক্যাভিটির জন্য মেজর রিস্ক ফ্যাক্টর কোনটা? পুয়ার ওরাল হাইজিন, ম্যালনিউট্রিশন, স্মোকিং নাকি লং টার্ম ইউজ অফ অ্যান্টিবায়োটিক? তাহলে এটা হচ্ছে লং টার্ম ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে কি হয়, নর্মাল যে মাইক্রোবিয়াল ফ্লোরা, আমাদের বডির যে নর্মাল মাইক্রোবিয়াল ফ্লোরা সেটা নষ্ট হয়ে যায়, এবং সেই কারণে কি হচ্ছে, আমাদের যে ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়ে যাচ্ছে, ওরাল ক্যাভিটিতে ক্যান্ডিডিয়াসিস হচ্ছে। নর্মাল মাইক্রোবিয়াল ফ্লোরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই যে একটা বেসিক ডিফেন্স মেকানিজম বলেছিলাম, বেসিক ডিফেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে বলে ক্যান্ডিডিয়াসিস হচ্ছে। Disorder of motor activity in which the person constantly maintains a position without any movement, তাহলে ম্যানারিজম, ভার্বিজারেশন, ক্যাটাপ্লেক্সিয়া, নেগেটিভিজম, এটা ক্যাটাপ্লেক্সি। অ্যাম্ফেটামাইনস আর রেকগনাইজড ইন দ্য ট্রিটমেন্ট অফ, অ্যাম্ফেটামাইনস আমরা কোথায় ইউজ করবো? নার্কোলেপসি, ওবেসিটি, সিজোফ্রেনিয়া, মেন্টাল রিটার্ডেশন। তাহলে নার্কোলেপসির ক্ষেত্রে অ্যাম্ফেটামাইনস ইউজ করা হচ্ছে। কিশোরী শক্তি যোজনা ইজ ওয়ান অফ দ্য স্কিমস ফর, দেখো একটু আগেই আমরা একটা কিশোরী শক্তি যোজনার কোশ্চেন করলাম, যেটার অ্যান্সার মানে অ্যাডোলসেন্স ছিল, অ্যান্সার ছিল কিশোরী শক্তি যোজনা। তাহলে এটা কিশোরী শক্তি যোজনা দিয়েছে, অ্যান্সার অফ অ্যাডোলসেন্স গার্লস। একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারলে আরো একটা অ্যান্সার করতে পারবে। Which of the following is least necessary while working with a client with chronic mental illness? তাহলে ক্রনিক মেন্টাল ইলনেসের একটা ক্লায়েন্টের সাথে আমরা যদি কাজ করি, তাহলে কোনটা আমার নেসেসারি নয় অতটাও, লিস্ট নেসেসারি বলেছে। কমিউনিটি বেসড ট্রিটমেন্ট প্রোগ্রাম, সাইকোসোশ্যাল রিহ্যাবিলিটেশন, কাস্টোডিয়াল কেয়ার ইন লং টার্ম হসপিটাল আর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। তাহলে এটা হচ্ছে কাস্টোডিয়াল কেয়ার ইন লং টার্ম হসপিটাল। কেন? কারণ হচ্ছে যেহেতু এটা ক্রনিক মেন্টাল ডিজিজের কথা বলা হয়েছে, একটা ক্রনিক মানে দীর্ঘদিন ধরে চলছে, তাহলে যেটা দীর্ঘদিন ধরে চলছে সেই রকম ক্লায়েন্টের ক্ষেত্রে আমাকে লং টার্মে হসপিটালে রাখার দরকার নেই, তাদের ক্ষেত্রে আমরা কমিউনিটি বেসড ট্রিটমেন্ট করবো। যেগুলো অ্যাকিউট ফেজ, অ্যাকিউট পেশেন্ট হঠাৎ করে ডেভেলপ করছে, হঠাৎ করে সাইকোসিস হচ্ছে বা সুইসাইডাল টেন্ডেন্সি দেখাচ্ছে বা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা হসপিটালে রাখবো। বাকি যারা ক্রনিক ডিজিজ, ক্রনিক মেডিকেশন চলবে, তাদেরকে আমরা হসপিটালে না রেখে কমিউনিটিতেই রাখবো। ব্লেফারাইটিস রেফার্স টু, ব্লেফারাইটিস বলতে কি বোঝায়? ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা, ইনফ্লামেশন অফ দ্য রেটিনা, ইনফ্লামেশন অফ আইলিডস আর পেন ইন দ্য আই। তাহলে আইলিডস এর যে ইনফ্লামেশন সেটাকে বলা হচ্ছে ব্লেফারাইটিস, আর ইনফ্লামেশন অফ কনজাংটিভাকে কনজাংটিভাইটিস বলি, ইনফ্লামেশন অফ রেটিনাকে রেটিনাইটিস বলবো। আচ্ছা, ডিফাইনিং দ্য পপুলেশন অ্যান্ড ডিজিজ আন্ডার স্টাডি আর ইম্পর্টেন্ট স্টেপস অফ, পপুলেশনকে ডিফাইন করা এবং তার আন্ডারে তার স্টাডি করা, তার আন্ডারে যে ডিজিজ গুলো রয়েছে সেগুলোকে স্টাডি করা। তাহলে অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি, এক্সপেরিমেন্টাল এপিডেমিওলজি, ডেসক্রিপটিভ নাকি প্রসপেক্টিভ? তাহলে যেহেতু আমরা পপুলেশনকে ডিফাইন করছি এবং তার ডিজিজকে স্টাডি করছি, সেটা ডেসক্রিপটিভ এপিডেমিওলজি হবে। ডেসক্রিপটিভ এপিডেমিওলজির মধ্যে আমাদের বিভিন্ন রকম স্টাডি পড়ে, যেমন তোমার কেস কন্ট্রোল স্টাডি হতে পারে, কোহোর্ট স্টাডি হতে পারে, লঙ্গিটিউডিনাল বা তোমার যে ক্রস সেকশনাল যে সমস্ত স্টাডি গুলো হয়, মোটামুটি বিভিন্ন যে এপিডেমিওলজিক্যাল স্টাডি গুলো পড়ছে সেগুলো সব ডেসক্রিপটিভের মধ্যে পড়বে। The main objectives of unsustainable development goals on human resource for health is, unsustainable development goals health এর, তো সেটা কি রয়েছে? Promote international collaboration and solidarity, mobilize and sustain political and financial commitment, rigid to health and capacity building of institution। তাহলে এখানে আনসাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলা হয়েছে, তার মেইন অবজেক্টিভস এর কথা বলা হয়েছে, যেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং অফ ইনস্টিটিউশনস। দ্য টাইপ অফ এপিডেমিক ডিসপ্লেড বাই স্প্রেড অফ কলেরা ইজ, তাহলে স্প্রেড অফ কলেরার জন্য আমরা কি রকমের এপিডেমিক ডিসপ্লে দেখি? প্রোপাগেটেড এপিডেমিক, পয়েন্ট সোর্স এপিডেমিক, মাল্টিপল এক্সপোজার আর সাইলেন্ট এপিডেমিক। তাহলে সাইলেন্ট এপিডেমিক কোনগুলোকে বলবো? যেগুলো নিঃশব্দে ছড়িয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না, সেটা সাইলেন্ট এপিডেমিক। মাল্টিপল এক্সপোজার মানে যেখানে অনেকগুলো এক্সপোজার হয়েছে সেখান থেকে আসছে, আর পয়েন্ট সোর্স মানে একটা সোর্স থেকে বেরোলো, আর প্রোপাগেটেড মানে পুরোপুরি ছড়িয়ে যাচ্ছে যেটা, তাহলে এটা প্রোপাগেটেড এপিডেমিকের মধ্যে পড়ছে। বার্লো টেস্ট ইজ পারফর্ম টু ডায়াগনোজ, বার্লো টেস্ট কোথায় করা হয়? বার্লো টেস্ট করা হয় ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপের ক্ষেত্রে। নাম্বার অফ ডেসিডুয়াস টিথ, ভেরি ইজি কোশ্চেন, নাম্বার অফ ডেসিডুয়াস টিথ 20টা রয়েছে। দ্য ফলোইং আর দ্য এক্সাম্পলস অফ এক্সপেরিমেন্টাল স্টাডিজ এক্সেপ্ট, তাহলে এক্সপেরিমেন্টাল স্টাডিজ এর মধ্যে কোনটা পড়ে না? ক্লিনিক্যাল ট্রায়াল, কমিউনিটি ট্রায়াল, ফিল্ড ট্রায়াল আর কোহোর্ট স্টাডি। তাহলে কোহোর্ট স্টাডিকে আমি বললাম যে নন এক্সপেরিমেন্টাল স্টাডি, ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে পড়তে পারে। আচ্ছা, তারপর লাস্ট পাতায় চলে এসেছি। দ্য সাকসেস অফ ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন, ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম
কিসের উপরে ডিপেন্ড করবে তার সাকসেস রেটটা? সাপ্লাই চেইন সিস্টেম ফর ডেলিভারি অ্যান্ড ভ্যাকসিন অ্যান্ড ইকুইপমেন্ট, মানে সাপ্লাই চেইন সিস্টেম, ভ্যাকসিন, ইকুইপমেন্ট এগুলো ডেলিভারি করা। প্রোটেকশন অফ ভ্যাকসিন ফ্রম সানলাইট, protection of all vaccine from sub-zero temperature, আর use of preservative to keep opened multi-dose vaccine। এখানে অ্যাকচুয়ালি কোল্ড চেনের কথা বলা হচ্ছে। যদি কোল্ড চেন মেনটেন হয় তবেই আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রামটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ কিন্তু সাকসেসফুল হবে না, কারণ ভ্যাকসিনের যে এফিকেসি সেটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে অপশন এ হবে, যেখানে সাপ্লাই চেন সিস্টেম বা কোল্ড চেনের কথা বলা হচ্ছে বিভিন্ন ভ্যাকসিন, ইকুইপমেন্ট এগুলো সমস্তগুলো। অ্যাকর্ডিং টু DSM-4 TR antisocial personality disorder is classified under DSM-4 এর যে ক্রাইটেরিয়া রয়েছে, DSM-4 এর যে ডিজিজ ক্লাসিফিকেশন রয়েছে তার মধ্যে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা কোন ক্লাস্টারের মধ্যে পড়ছে? অ্যান্টিসোশ্যাল পড়ছে ক্লাস্টার বি এর মধ্যে। তিনটে ক্লাস্টার রয়েছে, ক্লাস্টার এ, বি এবং সি। তো প্রত্যেকটা ক্লাস্টারে টোটাল 10টা পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। তো তোমরা দেখে নিও যে কোন ক্লাস্টারে কোনগুলো পড়ছে। A nursing care plan for a male client with bipolar 1 disorder should include bipolar 1 disorder এর জন্য নার্সিং কেয়ার প্ল্যানের জন্য কোনটা থাকবে? ডিজাইনিং অ্যাক্টিভিটিস দ্যাট উইল রিকোয়ার টু ক্লায়েন্ট টু মেনটেন কন্ট্যাক্ট উইথ রিয়ালিটির সাথে কন্ট্যাক্ট করাচ্ছি। এনগেজিং দ্য ক্লায়েন্ট ইন কনভার্সিং অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স, টাচিং দ্য ক্লায়েন্ট প্রোভাইড অ্যাসিউরেন্স, প্রোভাইডিং আ স্ট্রাকচার এনভায়রনমেন্ট। তাহলে দেখো বাইপোলার ডিসঅর্ডারের কথা বলা হচ্ছে, যেখানে ম্যানিয়া এবং ডিপ্রেশন দুটো অল্টারনেটিভলি সাইক্লিক প্যাটার্নে আমরা দেখতে পাবো। তাহলে এরকম পেশেন্টদের কখন ম্যানিয়া হবে, কখন ডিপ্রেশন হবে আমরা জানি না। তো যাতে কোনোভাবে বাইরে থেকে কোনো কিছু ট্রিগার না করে সেই জন্য আমরা কি করবো, একটা স্ট্রাকচার এনভায়রনমেন্ট তাকে প্রোভাইড করব, যাতে কিনা সে মানে ঠিকঠাক মতো থাকতে পারে। এক্সটার্নাল এনভায়রনমেন্টের কোনো প্রেসারে তার এই যে বাইপোলার ডিসঅর্ডার বা তার যে সমস্যাগুলো, মেন্টাল প্রবলেমগুলো, সেটা যেন ট্রিগার না করে। ঠিক আছে। হুইচ মেথড উড আ নার্স ইউজ টু ডিটারমাইন আ ক্লায়েন্টস পোটেনশিয়াল রিস্ক ফর সুইসাইড? তাহলে রিস্ক ফর সুইসাইড যাদের চান্সেস রয়েছে তাদেরকে আমরা কিভাবে ডিটেক্ট করব? Observe the client's behavior for cues of suicidal ideation. Question the client directly about suicidal thoughts. Wait for the client to bring up the subject of suicide, আর question the client about future plans. তাহলে এখানটায় আমরা কি করব, সুইসাইডাল থট তার আসছে কিনা তাকে আমি সে ব্যাপারে ডিরেক্টলি কোশ্চেন করব। ঠিক আছে, ওয়েট করব না যে সে এরকম কিছু বলছে কিনা বা এরকম কিছু ভাবছে কিনা সেটা দেখার জন্য। আমরা তাকে জিজ্ঞেস করবো যে তোমার কি কখনো মনে হয় যে আমার নিজের জীবনটার কোনো মূল্য নেই, এটাকে শেষ করে দিলেই ভালো হয়? এরকম ভাবে আমি জিজ্ঞেসই করবো। তাহলে পেশেন্ট আমাকে বলবে যে তার এরকম কোনো ফিলিংস আছে কিনা বা এরকম কোনো কিছু সে ভাবছে কিনা। A characteristics that would suggest that an adolescent may have bulimia would be, তাহলে এখানে বলছে যে অ্যাডোলেসেন্সে যদি বুলিমিয়া থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স দেখবো? Frequent regurgitation or reswallowing of food, previous history of gastritis, badly stained teeth, আর পজিটিভ বডি ইমেজ। তাহলে বুলিমিয়া নার্ভোসার পেশেন্টরা কি করবে, বিঞ্জ ইটিং করবে এবং তারপরে ইনডিউসড ভমিটিং, এবং সেই কারণে তাদের মধ্যে আমরা ব্যাডলি স্টেন টিথ দেখতে পাবো। A child with sickle cell anemia should receive lifelong therapy of, সিকেল সেল অ্যানিমিয়ার যেসব পেশেন্ট রয়েছে তাদেরকে আমরা লাইফ টাইমের ফোলেট থেরাপি দেব। ইন কালার কোডেড ট্রায়াল সিস্টেম, সিক চাইল্ড উইথ গ্রিন কালার রিকোয়ার্স, গ্রিন কালারের জন্য রয়েছে হোম ম্যানেজমেন্ট। আর্জেন্ট রেফারেল ট্রিটমেন্টের জন্য থাকে পিঙ্ক কালার, আর একটা কি কালার থাকে যেটা হচ্ছে ওপিডিতে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার টোটাল 100 মার্কসের কোশ্চেন কমপ্লিট হলো। এবার তোমরা দেখো, এটা 2021-এর কোশ্চেন পেপার আমি আলোচনা করলাম। এর আগে আমরা 2022, 23, 24 সমস্ত কোশ্চেন পেপারগুলো ডিসকাস করেছি। তাহলে দেখো কতগুলো কোশ্চেন আমরা পেলাম যেগুলো 21 থেকে পরপর ইয়ারগুলোতে রিপিট হয়েছে। তাহলে যদি তোমরা এখনো পর্যন্ত কেউ থেকে থাকো যে কিনা এখনো কোনো পেপার বাদ দিয়ে দিয়েছো, এমএসসির হোক বা পোস্ট বেসিকের হোক, যাই হোক না কেন, তোমরা কিন্তু দেখে নিও, পুরোটা পড়ে নিও। কারণ এই যে 800 নাম্বারের কোশ্চেন, সেখান থেকে যে 4-5টা কোশ্চেন থাকবে এটুকু তো তুমি শিওর হতেই পারো, কারণ কোশ্চেন প্রত্যেক বছরই রিপিট হয়। এই ইয়ারের কোশ্চেন সামনে যে কোনো বছর আসতে পারে, 2022 থেকে আসতে পারে, 23, 24 যে কোনো জায়গা থেকে আসতে পারে। আর এমন নয় যে পোস্ট বেসিকের এক্সাম থেকেই পোস্ট বেসিকে আসবে, এমএসসি থেকেই এমএসসিতে আসবে, এরকমও কোনো ব্যাপার নেই। তাহলে প্রত্যেকটা কোশ্চেন পেপার, টোটাল 8টা কোশ্চেন পেপার তোমরা অবশ্যই ভালো করে পড়ে মুখস্থ করে নিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।